মোটামুটি একমত। একটা জিনিস কি জানেন, আমি বলি আপনাকে, এই যে আমাদের যে আরপিও যেটা আছে, যার অধীনে নির্বাচনটা হয়, এটাই ফল্টি, টোটালি ফল্টি। এবং আমার কাছে তো মনে হয় যে রাজনৈতিক দলের নিবন্ধনের দরকারটা কি রে ভাই? রাজনৈতিক দলের নিবন্ধন থাকতে হবে কেন? এবং এই নিবন্ধনের আইনটাই হলো যে সাধারণ মানুষকে নির্বাচন থেকে দূরে রাখার ব্যাপার একটা। আর এই নিবন্ধনের যে আইনগুলো আছে, এটা ভয়ঙ্কর আইন। এই আইন মানা বাংলাদেশের খুব কম রাজনৈতিক, মানে 2-3টা রাজনৈতিক দলের বাইরে করতেই পারবে না, এই আইন মানতে পারবে না যে আইনগুলো আছে। এবং এই আইনগুলো যে মানা হয় না, এটা আমরা বহুবার দেখেছি। কি সমস্ত পার্টি, সুপ্রিম পার্টি, বাংলাদেশ কংগ্রেস, এগুলি কিরে ভাই? এগুলি সমস্ত উপজেলা আছে, কমিটি, জেলা পর্যায়ে কমিটি আছে নাকি? ঢাকার সেন্ট্রাল কমিটি খুঁজে পাওয়া যায় না। দেখলাম তো পত্রপত্রিকায় যে তার মেয়ের বাসার ড্রয়িং রুমে তার অফিস, এরকমও দেখছি তো। এখন এগুলি কি হয়? এগুলি হওয়া মানে হলো, যত আইন করবেন তার মানে হলো এখানে ফাঁক ফোকর দিয়ে ঢুকবে এবং কিছু মাল কামানো যাবে। নিবন্ধনের জন্য যারা আগে চেক করতে যাবে তার টাকা পয়সা কামাবে। নির্বাচন কর্মকর্তাদের লাভ ছাড়া এখানে কোনো। কমিশনের কথা বলছিলেন, আসলে নির্বাচন নিয়ে মানে শঙ্কা বা সম্ভাবনা কি দেখছেন সামনে? শঙ্কা হলো গিয়া, মানে নির্বাচনটা হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি, কিন্তু খুব ভালো নির্বাচন হবে না এটা। আমাদের ইউনূস সাহেব বলে না যে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দিবেন। উনি ইতিহাসও বোঝে না, শ্রেষ্ঠ বোঝে না, এটা হলো আমার বক্তব্য। উনি বুঝে না কিছু, উনি বাংলাদেশের মানুষে বুঝে নেই পর্যন্ত। জীবনে বেশিরভাগ সময় কাটাচ্ছে বিদেশে। এই দেশের মানুষ যে কি এটা উনি বুঝে না, এই দেশের মানুষের পালস উনি বুঝে না। বর্তমানে যে বাস্তবতা উনি ক্রিয়েট করেছেন, অন্য জেলা বাদ দেন, উনি যে বাস্তবতা ক্রিয়েট করেছেন, এই বাস্তবতায় উনি একটা অসাধারণ নির্বাচন করবেন, এটা একদমই বোগাস কথাবার্তা। উনি জানেনও না যে কীভাবে নির্বাচনটা করতে হবে। উনি একটা আওলা ঝোলা বাধা দিছে, একটা সংস্কার করতেছে, সংস্কারের পরে নির্বাচন করবে, ঠিক আছে? তাহলে সংস্কারে তো নির্বাচন ব্যবস্থার সংস্কার আছে না? তো ওই সংস্কার যখন তার হবে, আইনটা যখন হয়ে যাবে, যে আইনটা আবার ওনারা বলতেছে এটা আমরা জুলাই সনদের ভিত্তিতে করব। তো এই সংস্কার তো জুলাই সনদের পার্ট। যখন আপনি এটার ভিত্তিতে যখন আপনি নির্বাচন করবেন, তখন তো এই নির্বাচন কমিশনের এক্সিস্ট করবে না। কারণ এই নির্বাচন কমিশনকে এই সংস্কারের মধ্যে যে প্রক্রিয়া নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে, ওই প্রক্রিয়া হয়েছে নাকি? গঠিত হয়েছে? হয় নাই তো। যদি পুরো একটা এলোমেলো অবস্থা, লেজে গোবরে, বুঝেন, একটা লেজে গোবর অবস্থা উনি করে নিয়ে বসে আছে, আর খালি মিষ্টি মিষ্টি আলাপ করে। আলাপের চিরা বেশি দিন ভিজে না, 2-1 দিন ভিজে, পরে আর ভিজে না। এখন উনি এরকম একটা ঝামেলার মধ্যে ঝামেলা পাকাইছেন, অলরেডি পাকাই ফেলাইছেন। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, জুলাই সনদের বাস্তবায়নটা কিভাবে হবে, এটা তো এই মুহূর্তে মূল বিতর্ক, কিন্তু 2 দফা এটা হলো মূল বিতর্ক। এই সনদের বাস্তবায়নটা আপনি কেমন করে করবেন? দেখেন, মানে হয় শয়তানি করছে অথবা না বুঝা করছে। একটা জুলাই ঘোষণাপত্র করছেন একটা, ওই যে 20টি স্নাত দিনে 28টা, ওখানে বসে বসে উনি অনেকে ছাতা মাথা দেখলাম ধরছে, কে কারে জড়াই ধরলো না, ওইটা করলো একটা। তো ওইখানে কি ঘোষণা করছে, কতগুলি দফা আছে, ওইটা 20 নম্বর দফাটা একটু পড়েন আপনি। 20 নম্বর দফা স্পষ্ট বলা হয়েছে যে ওনার এই সরকার একটা সাংবিধানিক সরকার। যদি ওনার এই সরকার সাংবিধানিক সরকার হয়, তাহলে ওনার সরকার যা যা কাজ করবে সংবিধানকে মেনে করতে হবে। কোন সংবিধান? যে সংবিধান আছে এটা, আর তো কোনো সংবিধান এক্সিস্ট করে না। যদি এই সংবিধানকে আপনি মেনে যদি আপনি কাজ করতে যান, তাহলে আপনি জুলাই সনদকে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? আপনি পারবেন? আমি আপনার সিম্পল উদাহরণ দিয়ে বলি, আপনি আপনার নিজের হাতের আঙুলটা আছে না, এই আঙুলটা দাঁত দিয়ে কামড়ে কাইটা করতে পারবেন, শিখতে পারবেন? পারবেন না, জীবনে পারবেন না। পৃথিবীর কেউ পায় না। জীবনে কেউ নাক বন্ধ করে, হাত দিয়ে নাক বন্ধ করে আপনি দম বন্ধ হয়ে মরতে পারবেন না। চেষ্টা করে দেখেন, এটা কেউ পারে না। তো এটা হলো ওই জিনিস। আপনি এই কিভাবে বললেন যে আপনার সরকারটা সাংবিধানিক সরকার? সংবিধান তো আপনি বহুবার মানেন না। আপনি মানেন না। যেটা আপনি মানেন না সেটা ওখানে লিখতে হবে কেন? কেউ লিখতে হবে? ওটা ইন্টেনশনালি কেউ যদি লেখে থাকে তাহলে বুঝতে পারবো সে একটা ইবলিস, একটা কেউ জাতীয় কেউ লিখছে। এই পোলাপার যে খেপে যে রাগ করে কক্সবাজার চলে গেছিল, ওটা আমার ঠিকই করছে। তো এটা ভাই বাস্তবতা কি করতেছে না, একদম মানে ইচ্ছাকৃতভাবে একটা আওলা ঝাওলা বাধাই দিচ্ছে। পরে যে বলবে কি এই কারণে করতে পারলাম না, ঠিক আছে কি করা যায়, দেখা যায় কি করা যায়। যতদিন আপনি কি করা যায় করবেন, ততদিন আপনি থাকতে পারবেন।
এইগুলো হলো নাটক রে ভাই। ইলেকশন দিতে হবে, আপনি দেখেন শেষের আওলা বাজবে একটা ইলেকশন নিয়ে, এটা বিরাট আওলা হয়ে যাবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। মানন সাহেব, ইত্যাদি ইত্যাদি ভুলণ্ঠিত হতে পারে এবং এখানে নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। আমি একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সবসময় সরকার ঘোষিত সময়ে নির্বাচন হওয়ার ব্যাপারে পজিটিভলি কথা বলছেন এবং ফেব্রুয়ারিতে ঘোষিত যে নির্বাচন, এই নির্বাচনের সময়টাকেও স্বাগত জানিয়েছেন। আমরা এই ঘোষিত সময়ে নির্বাচন চাই। দিতে না পারি তাহলে এই ঐক্যমত্য হয়ে এতদিন ধরে আমাদের কাজ করে তার ফলাফলটা কি? তার ফলাফলটা তো কিছুই নাই। ইতিপূর্বে আমাদের যে অভিজ্ঞতা এদেশে রাজনীতিবিদদের কাছ থেকে আমরা যেটা দেখেছি যে 91-এর যে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল, তার আগে 90-তে যে গণ অভ্যুত্থান পরবর্তী যে ম্যান্ডেট এখানে বাস্তবায়ন করার কথা ছিল, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার কথা বলা হয়েছিল, কিন্তু বিএনপি সরকার এসে সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু দেশের জনগণকে দেয় নাই এবং গণ অভ্যুত্থানের স্পিরিট বাংলাদেশ ধারণ করতে ব্যর্থ হয়েছে, যার কারণে পরবর্তীতে 173 দিনের হরতাল হয়েছে, অবরোধ হয়েছে, বহু জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। টোটাল বৈষম্যটাকে দূর করার জন্য দিয়েছে। বাংলাদেশে 54 বছরের ফেলে আসা যে রাজনৈতিক ত্রুটি বিচ্যুতি আছে, সেটাকে একটা সংস্কারের পূর্ণাঙ্গ জায়গায় নিয়ে যেতে চেয়েছে। কারণ এখন একটা নিরপেক্ষ সরকার ক্ষমতায় রয়েছে, কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই। তারা নিরপেক্ষভাবে যে কোনো আইন বা যে কোনো কাজটাকে সহজে করতে পারে এবং তারা যদি এটা করেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেন এবং এটার ভিত্তিতে যদি জাতীয় নির্বাচন হয়, তাহলে পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি এটার আইনি ভিত্তি যদি ডেনাই করে, তাহলে তাদের এখানে যে নির্বাচিত হয়েছে এই নির্বাচনটাও কি হবে, মানে প্রত্যাখ্যাত হবে। এর ঘরে নিয়ে বা নিজেরা মনে করতেছে যে তারাই ক্ষমতায় চলে যাচ্ছে। কে বলেছে যে আমি আপনি অন্য কেউ ক্ষমতায় চলে যাচ্ছি? এটা তো রিজাল্ট ঘোষণা করে দিচ্ছেন। এই রিজাল্ট ঘোষণা করার এখতিয়ার কারণ নাই। কাজেই বাংলাদেশের জনগণ যাদেরকে ক্ষমতায় দিবে তারাই ক্ষমতায় যাবে। এই রিজাল্টের মাধ্যম দিয়ে মূলত বাংলাদেশের টোটাল প্রশাসনকেও নিজেদের পক্ষে নিয়ে এসে একটা একতরফা নির্বাচনের যে চিন্তা চলছে, এটা বাংলাদেশের জনগণ রুখে দেবে, এটা হতে দিবে না। এবং সিইসিউ যেভাবে একটা দলের লেজুর ভিত্তি করতেছে, এটাও বাংলাদেশের মানুষের কাছে এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এটাতে আমাদের কাছে মনে হচ্ছে যে এই নির্বাচন কমিশন আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো যে নিরপেক্ষতা, এটা তারা রাখতে পারছে না। কি কেন বলছে এই কথা? কারণ হচ্ছে যে এই যে শাপলা নিয়ে যে তারা সর্বশেষ যেটা করলো, প্রথমত আমাদেরকে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যেন আমাদের কোনো না কোনো দোষ ধরা যায়, কিন্তু আমাদের যেহেতু আমরা তাদের সমস্ত ক্রাইটেরিয়া, আমরা কিন্তু পুরনো যে আরপিও, যেটাকে সবাই বলেছে যে কালা কানুন, সেই আরপিওতেই কিন্তু আরপিওর অধীনেই যে শর্তগুলো, এগুলো মিট আপ করেই কিন্তু আমরা মানে নিবন্ধনটা পাচ্ছি। এবং তারপরে আমরা বলেছিলাম যে শাপলা, যেটা আমার তাদের সাথে ধারাবাহিক আলোচনার একটা মানে অগ্রগতি ছিল, যে এপ্রিল মাসে আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা শাপলাটা অন্তর্ভুক্ত করেন। তারা বলেছিলেন যে হ্যাঁ, নতুন যে 2000 নির্বাচন পরিচালনা বিধিমালা 2008, এটা যখন পরিবর্তন করা হবে তখন আমরা নতুন মার্কা নেব এবং নতুন মার্কা নেওয়ার ক্ষেত্রে শাপলা থাকবে। তারপর যখন আমরা ওই আপনার যেদিন নিবন্ধনটা আবেদন করলাম 22 জুন, সেদিন আবেদন করার সময় আমরা শাপলাটা অফিসিয়ালি তখন বলি যে আমাদের পার্টির এগেনস্টে আপনারা শাপলাটাকে সংরক্ষণ করেন। এবং এটা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানাভাবে এটা সবাই জেনে গেছে। এবং পরবর্তীতে আমাদের জুলাই মাসে জুলাই পদযাত্রা, সেখানে আপনার সারা দেশ থেকে যারা এসেছে তারা সবাই কিন্তু এই শাপলা ফুলটা নিয়ে এসেছে। মানে শাপলার সাথে আমাদের একটা এরকম একটা ন্যাচারাল বা অর্গানিক সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। এটার পরবর্তী তারা জুলাই মাসে এসে বলা শুরু করে যে এটা জাতীয় প্রতীক, সুতরাং এটা দেওয়া যাবে না। তখন আমরা তাদের সাথে দেখা করে আবারও বলি যে জুলাই মানে এটাকে যে আপনারা বলছেন যে এটা জাতীয় প্রতীক, এই কথাটা ঠিক না। শাপলা জাতীয় প্রতীক না। কারণ হচ্ছে জাতীয় প্রতীকটা হচ্ছে পানিতে ভাসমান শাপলা, তার দুই পাশে ধানের শীষ, পাট, তারপর তারকা, এই সমস্ত কিছু মিলে এবং একটা নির্দিষ্ট রং, নির্দিষ্ট একটা নকশা, এই সবটাই বিধিবদ্ধ করা আছে মানে 1972 সালের যে জাতীয় প্রতীকের যে বিধি, সেটার মধ্যে দিয়ে। ফলে আপনি যে কোনো ধরনের শাপলা, আমরা তো ওই পানিতে ভাসমান শাপলা চাই নাই। আমরা বলি না যে মার্কাটা ব্যালটে পানিতে ভাসমান শাপলা। নাগরিক ঐক্যকে মানে যেহেতু দুর্জনের ছলের অভাব নাই, তারা এখন আমাদের সামনে নাগরিক ঐক্য এবং আমাদেরকে মুখোমুখি করা দেওয়ার চেষ্টা করছে।
এই সমস্ত কারণে আমাদের মনে হচ্ছে যে তারা সামহাও এই কমিশন চায় যে এনসিপি মানে এই আমরা যদি এই মার্কা নিয়েই ধরেন দৌড়াতে থাকি মার্কা প্রাপ্তির ক্ষেত্রে, তাহলে আমরা অন্যান্য প্রস্তুতি কখন নেব? একটা নতুন দলের সাথে তো আপনি এরকম বিমাতা সুলভ আচরণ করতে পারেন না। যখনই আপনাকে এটা ক্ল্যারিফাই করা হলো বাংলাদেশের সংবিধান এবং অন্যান্য সংশ্লিষ্ট আইন দিয়ে যে এটা জাতীয় প্রতীক, আপনাদের এই বক্তব্যটা সঠিক না, তাহলে আপনি দিয়ে দেন এটা জাতীয় ফুল, তো জাতীয় ফল তো মার্কা আছে। দেখো, নির্বাচনের আগে যখন যদি কোনো প্রশ্ন আবার উঠে কিনা যে আপনি বলছেন যে নাগরিক ঐক্যকেই আসলে চেয়েছিল, তারা যদি না পায় তাহলে আপনারা কেন পাবেন? আর যদি আপনারা পেয়ে থাকেন তাহলে নাগরিক ঐক্য যদি আবার তারা চ্যালেঞ্জ করে, দুটো কথা। তখন নির্বাচনের আগে কি আবার একটা সংকট বা সংশয় তৈরি হচ্ছে না? না, একটা জিনিস হচ্ছে নাগরিক ঐক্য কি এই কয়েকদিন ধরে শাপলা বিতর্ক চলছে, কোথাও আপনি নাগরিক ঐক্যের কোনো অবস্থান দেখেছেন তারা বলেছে যে আমরা এটা চাই? তারা এটা চাইবে না। তারা এটা প্রথমে চেয়েছিল, কনফিডেন্স যে চাইবে না? না, তারা এটা চাইবে না। তাদের এটা হলো তাদের অবস্থান, যে তাদের অবস্থান আমার সাথে কথা হয়েছে সেরকম না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তারা এটা চাইবে না। কেন আমি বলি, কারণ তাদের ধরেন গণসংহতি আন্দোলনকে আওয়ামী লীগ আমলের শেষ দিকে লম্বা সময় অযথা তাদের সমস্ত শর্ত পূরণ করার পরেও নিবন্ধন দেওয়া হয়নি। তারা কি করেছে? তারা এটাকে রাজনৈতিকভাবে ইস্যু করেছে এবং এটাকে আইনিভাবে পথে মোকাবেলা করেছে। আমরাও তাই করব। আমরা দেখব যে বাংলাদেশ আইন যদি আপনার রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের মন্তব্য আছে, এটা তো অন রেকর্ড মন্তব্য যে এটা দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নাই, ফলে আমরা এটা আইনি পথে যাব। আমরা এটা রাজনৈতিকভাবে এটা নিয়ে মানে মুভমেন্টে থাকবো। আমাদের সমস্ত জায়গায় আমরা এই ইসি যে নিরপেক্ষ আচরণ করছে না, এইটা আমরা জনগণের সামনে হাজির করছি, আরও করব। ঠিক আছে, শুধু কি আচরণ এক ধরনের পলিটিক্যাল প্রতিষ্ঠানের মতো, কিংবা মনে হয় যেন একটা দলের মতো করে তারা ওই তাকিয়ে থাকে ওই দল কি বলে। তা আরও কিছু সংস্কার প্রস্তাব ইসি মানে আগ্রহ দেখায় নাই। ঠিক আছে, যেমন এর মধ্যে আরেকটা আছে, আজকে যদিও আমি দেখলাম যে সিইসি বলছেন যে যদি কোনো নির্বাচনী কর্মকর্তাকে দেখা যায় যে আপনি কোনো দলের পক্ষে কাজ করেছেন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো ভাই, আপনাকে যে আগেই এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে, একটা খুব গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব ছিল যে আপনার ধরেন কমিশনের মেয়াদ শেষ, নির্বাচন আপনি উপহার দিয়েছেন, সেই নির্বাচন নিয়ে যদি পরবর্তীতে কোনো প্রশ্ন ওঠে 14, 18, 24-এর মতো, তাহলে আপনি কমিশন হিসেবে না থাকলেও আপনাকে বিচারের আওতায় আনা যাবে। এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে আগে থেকে এই চাপটা থাকে, আপনি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার, আপনি জানেন যে যদি আমি এই ধরনের নির্বাচন দিই তাহলে আমার পরিণতি এরকম হবে ভবিষ্যতে, ইভেন ইফ আমি ওই পদ থেকে সরে এসেছি তবুও, তাহলে আপনি কিন্তু ভুয়া নির্বাচন কিংবা এই যে ধরনের নির্বাচন গত 3টা কমিশন উপহার দিয়েছে বা বাংলাদেশকে যে ধরনের নির্বাচনের অভিশাপের মধ্যে নিয়ে গেছে, এটা থেকে আপনি কিন্তু মানে 3বার ভাববেন, আপনি ওই পথে যাবেন না। তাহলে এই সিইসি কি নির্বাচন কারচুপি করতে চায়? নামের এগেনস্টে ব্যক্তি আছে কিনা ফোন দিয়ে শুধু চেক করে এবং র্যান্ডমলি কয়েকটা জাস্ট নাম্বার ইয়ে করে। তারা আমাদের ক্ষেত্রে ফোন দিয়ে বলেছে যে আপনি অমুক জায়গা থেকে আসেন। এখন দেখেন আমরা 200 ভোটারের যে তালিকা দিয়েছি এটা কিন্তু সারা উপজেলায় ছড়ানো। এখন আপনি হঠাৎ করে আমাদের অফিসে এসছেন, এসে একজন নির্বাচন কমিশনার কর্মকর্তা ফোন দিয়ে বলতেছেন ওই ইয়েকে যে আপনি এখন অফিসে আসেন, আপনাকে দেখবো আপনি এক্সিস্ট করেন কিনা। এটা তো অহেতুক বোঝা যায় যে আমাদের সাথে একটা শত্রুতা আচরণ করতেছে। অনেকগুলো কারণে মনে হচ্ছে যে তারা এনসিপির প্রতি বিমাতা সুলভ আচরণ করছে। একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে যাই। সেটা হচ্ছে যে আপনি শুনছিলেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছেন, তুষার বলছেন, এদিকে মান্নান সাহেব বলছেন যে লেজুর ভিত্তিক করছেন নির্বাচন কমিশন। কারণ গুঞ্জন তো অনেকদিন ধরেই পত্রিকা, কখনো বিএনপির সাথে কখনো জামায়াত ইসলামের সাথে, এই দুটোই এখন বাংলাদেশের প্রধান দুই দল। আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা একটা বহুদলীয় গণতান্ত্রিক পরিস্থিতি চাই। তো এটা তো দুইটা দল যদি থাকে এবং তাদের সাথে তাদের মিত্ররা থাকে, তাহলে কি হবে? একটা দ্বিদলীয় পরিস্থিতি বা দ্বিদলীয় ব্লক। আমরা বলেছি যে মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোকে নিয়ে আমরাও তো একটা ব্লক হতে চাইবো, এটা খুব স্বাভাবিক। ইলেকশনের আগে কারোর সাথে আমাদের জোট হবে কিনা এটা ইলেকশনের আরেকটু তফসিল ঘোষণার আগে পরে বোঝা যাবে। এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে যে আমরা যে রাজনীতির কথা বলেছি যে একটা বহুদলীয় গণতান্ত্রিক পরিস্থিতি বা স্পেসের মধ্যে ভিন্ন ভিন্ন অন্তত 2-3টা ব্লক, দুইটার অধিক ব্লক থাকা দরকার। এবং সেইখানে এনসিপির সাথে যারা সমমনা, যাদের সাথে কথা হচ্ছে, তাদের সাথে গণঅধিকারের সাথে শুনছি গণঅধিকার পরিষদের সঙ্গে আপনারা গণঅধিকারের সাথে একটা প্রাথমিক পর্যায়ে একটা চেষ্টা হচ্ছে না? হ্যাঁ, একটা আলোচনা হচ্ছে। এখন নুরুল হক নূর তো চিকিৎসার স্বার্থে দেশের বাইরে আছেন, তিনি তো এই দলের প্রধান, তিনি আসলে মানে গণঅধিকারের প্রধান, তো তিনি আসলে তখন আমাদের একটা চূড়ান্ত আলোচনা তাদের সাথে হবে। এর আগ পর্যন্ত এখন আমরা মানে কোথায় কোথায় গ্যাপগুলো, প্রাথমিক আলোচনায় আসলে তুষার আমি জানতে চাই যে আসলে প্রাথমিক আলোচনা কত দূর আছে। সেটা হচ্ছে যে গণঅধিকার পরিষদ সঙ্গে নিয়ে কি আপনারা জোট করবেন নাকি একীভূত হবেন দুইটি দল, এনসিপি এবং গণঅধিকার পরিষদ? জোটের কথা হচ্ছে না, এই দুই দল মিলে এক দল হওয়া, দুই দল মিলে এক দল হওয়া। এবং সেটা কিভাবে এনসিপির মানে যে এই মুহূর্তে যে সাংগঠনিক কাঠামো, সেটার মধ্যে আমরা কিভাবে তাদেরকে জায়গা দিতে পারি বিদ্যমান সাংগঠনিক কাঠামোর মধ্যে। সেক্ষেত্রে নুরুল হক নূর সহ তাদের যারা শীর্ষ নেতৃত্ব আছে তাদেরকে একটা মানে ফর্মিডেবল পোস্টস দেয়া, সেটা হচ্ছে একটা খুব মানে আমাদের জন্য আমলে নেওয়ার মতো ব্যাপার। কারণ তিনি তো তার একটা দলের প্রধান। তো এগুলো নিয়ে আলোচনা চলছে, সব তো আর ধরেন এখনই বলে দেওয়া যাবে না। আলোচনাটা আগাক আরও কিছুটা, এবং তিনি দেশে আসলে তখন চূড়ান্ত পর্যায়ে আলোচনা হবে। যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে
তারা যথেষ্ট পরিমাণে ইন্টারেস্টেড এবং আমরা যথেষ্ট পরিমাণে ইতিবাচক। এবং যেহেতু একসাথে আমাদের আন্দোলন করার আওয়ামী লীগ আমলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে তরুণদের এই তরুণ গোষ্ঠীর একসাথে আন্দোলন করার বা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করার অনেকগুলো উদাহরণ আছে। ফলে আমরা মনে করি যে যেটুকু দূরত্ব আছে এটা আসলে মিট করা সম্ভব এবং করে তারপর একটা দলীয় ব্যানারে কিংবা পরবর্তীতে আরও অন্যান্যদের নিয়ে আমরা জোট করবো কিনা সেটা আরেকটু পরে বোঝা যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে তুষার, আপনার কাছে দিয়ে যাবো আরেকজনের কাছে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে গিয়ে আওয়ামী লীগ এখন দিল্লিতে, বিএনপিতে সালাউদ্দিন আহমেদের কথা বলেছেন, তাই জুলাই চেতনা বিক্রি না করার আহ্বান। একই সঙ্গে তারা ইসলামকেও বিক্রি না করার বা ইসলামী চেতনা না আসার বিষয়ে আহ্বান জানিয়েছেন। সালাউদ্দিন আহমেদ আজকে জানিয়েছেন। এই বিষয়টাকে আসলে আপনার কি দেখবেন? ওনারা বলছেন যে জুলাই যোদ্ধা তারাও, সারা মানুষ বা দেশের মানুষ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন প্রত্যেকেই জুলাই যোদ্ধা। আপনার এখানে অভিমত আছে? এখন সালাউদ্দিন সাহেবকে এরকম একটা উদাহরণ দিতে পারবে কোথায় জুলাই চেতনা বা জুলাই চেতনা কথাটা আসছে কেন? যখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি ছাড়া প্রায় সকল দল এক জায়গায় প্রায় একই রকম, যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। তার মধ্যে কেউ গণভোট, কেউ গণপরিষদ, কেউ সাংবিধানিক আদেশের কথা বলছে, কিন্তু সবাই চায় যে ইলেকশনের আগে জুলাই সনদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে। এখন এই কথাটা বললে কি এটা হয়ে যাবে যে এটা জুলাই চেতনা? এটা সেটা হবে না। কিন্তু বিএনপির যেটা হচ্ছে যে তারা ইলেকশনের পরে এটাকে নেয়ার জন্য তাদের এক এক সময় এক এক রকম বক্তব্য আমরা দেখতে পেয়েছি। আমরা বরং উল্টো দেখেছি যে আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, রাজাকার, এই কথাগুলো কিন্তু বিএনপির তরফ থেকেই, যে হুইচ ইজ আনফর্চুনেট, এটা বিএনপি সবচেয়ে বেশি বলেছে। বিএনপি এটা ভিকটিম ছিল 15 বছর, মানে বিএনপিকে তো রাজাকার বানিয়ে দিয়েছিল না, কিন্তু সেই বিএনপি এখন ওই আওয়ামী লীগের মতো, বরং আমরা বলবো যে বিএনপির চেতনা ব্যবসাটা সবচেয়ে বেশি করেছে এই 5 আগস্টের পরে, যেটা করা দরকার ছিল না। অন্য কেউ জুলাইয়ের কথাটা তো আমরা বলবোই, যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি, সেটার কথা তো বারবার বলা হবে। আপনি দেখবেন যে এটাকে কেউ এক্সপ্লয়েট করছে কিনা আওয়ামী লীগের মতো, আমি দেখিনি যে কেউ এটাকে এক্সপ্লয়েট করতেছে, কিন্তু উনারা হচ্ছে এই স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে কিংবা রাজাকার তকমা দিয়ে এই ধরনের কাজগুলো কিন্তু তাদের তরফ থেকে। আমি এই বিষয় থেকে বেরোতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি একটু প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে যে গণতন্ত্রের পক্ষে শক্তি ঐক্যবদ্ধ হতে না পারলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। নির্বাচনের আগে এই সংখ্যা কি আপনি দেখছেন? অবশ্যই এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। দেখেন, গণতন্ত্রের পক্ষের শক্তি একত্রিত হওয়া এগুলি তো হলো গিয়ে মনে করেন, শুনেন, যদি দুনিয়ার সমস্ত লোক ভালো হয়ে যেত তাহলে থানা পুলিশ লাগতো না, ঠিক কিনা বলেন? ঠিক না? এগুলি তো বেশ সত্য কথা, চিরন্তন সত্য কথা। সবাই যদি যার যার ধর্ম মেনে চলতো, পৃথিবীর আপনি একটা ধর্ম দেখাতে পারবেন না যে ধর্মে চুরি চামারি অন্যের ধন লুণ্ঠন করতে বলে। সবাই যদি ধার্মিক হয়ে যেত তাহলে দুনিয়াটা শান্তির দুনিয়া হইতো। হয় বাদ দেন অন্য ধর্ম, ইসলাম ধর্ম, সবাই যদি কোরআনটা ঠিক মতো মেনে চলতো তাহলে তো আর কিছুই লাগে না রে ভাই। মানে না তো এইগুলো হলো ধরেন কি, এগুলি বইয়ের কথা। উনি বলতেছেন দূরে আছেন, দূরে বসে বসে জাতিকে জ্ঞান দিচ্ছেন, ঠিক আছে, এটা হতেই পারে। আমি তো ওনাকে রিকোয়েস্ট করবো, প্রায় প্লিজ ভাই দেশে একটু আসেন, দেখেন আমরা কিভাবে আছি, দেখেন আমাদের প্রবলেমটা কি, তারপরে আপনি কথা বলেন। আপনি কাকে বলছেন এই কথাগুলো? আমি ওনাকেই বলি, এটা তো তারেক রহমান সাহেব বলছেন, তো আমি ওনাকে জিজ্ঞাসা করি উনি এই কথাটা কাকে বলছেন? ওনার দলের নেতাকর্মীদের বলছেন, যারা সারা দেশে হাজার হাজার মামলার বাদী, উনি কি তাদেরকে বলছেন? শুনেন, আপনি হিংসা দিয়ে কখনো অহিংস সমাজ কায়েম করতে পারবেন না। এটা ওনার দল করতেছে, থামাতে পারছেন? উনি খালি কিছু বলবে যে আমি তো 7,000 লোকরে বহিষ্কার করছি। এতে যখন কাজ হয় নাই তখন বুঝেন এইটা তাহলে সিস্টেম না, তাহলে এই সিস্টেমের সমস্যার সমাধান হবে না। হচ্ছে কি ভাই, আমার কাছে সময় একেবারে শেষ পর্যায়ে, আমি লাস্ট প্রশ্নটা করতে চাই আপনাকে দিয়েই। সেটা হচ্ছে যে হঠাৎ করে শোনা যাচ্ছে যে আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, অনেকে আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে নির্বাচনের মধ্যে। হঠাৎ করে আওয়ামী লীগ কেন প্রাসঙ্গিক হলো আজকের বাস্তবতায়? শোনেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ খুব প্রাসঙ্গিক হবে। আগামী নির্বাচনে ব্যালটে নৌকা মার্কা থাকবে কিনা আমি জানি না, এখন মতো যে নমুনা দেখতেছি থাকবে না, কিন্তু আপনি মানবেন আওয়ামী লীগই নির্ধারণ করবে আগামী নির্বাচনে কে জিতবে কে হারবে। এই কারণে যে আওয়ামী লীগের যে ভোট ঘোষণা, আওয়ামী লীগের যত একদম প্রত্যন্ত অঞ্চলে সাধারণ লোক আছে যে সারা জীবনে নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কে ভোট দেয় নাই, এরকম লোকের সঙ্গে এই দেশে